যদি বলি প্রাক্তন ব্যবসা করে কিছু করছি তাহলে সেই ব্যবসায় মূল গোড়াপত্তন আমার থেকে। কাপি বই বেরিয়েছিল, সেটা নিয়ে একটা ট্রল হয়েছিল। আমি কি এগুলো বলছি ভাই? কেন ক্ষমা করবো না? নিজের সময় মানুষ দুই দিনের দুনিয়া। বৃষ্টি, তুমি এসেছো, মনে পড়ে প্রিয় ফারাজ করিম। মানুষের উপকার করতে গেলেও মানুষ মজা নেয়। কিন্তু আমি এখন একটা দ্বন্দ্ব লাগাতে চাই। ক্ষণিকের মানুষ, ক্ষণিকের ছেলে, ক্ষণিকের স্বপন। এখন ঈদ মানে কাপল ছবি, আমরা যা দেখি তা নয়। কখনো সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করতে নেই। নিজের প্রাক্তনকে খোঁচাতে ভালো লাগে না, আমি তো খুবই সম্মানের সাথে বলতাম। আমি কি তাকে দোষারোপ করছি? হ্যাঁ, সে আমাকে ছেড়ে গেছে, ক্ষমা করবো না। আমি কি এগুলো বলছি ভাই? কেন ক্ষমা করবো না? নিজের সময় মানুষ দুই দিনের দুনিয়া, ক্ষমা করতেই হবে। ক্ষমা করে দিছি অলরেডি, যার যার মতো করে শেষে ভালো থাকুক না। তো এইটাই। আচ্ছা, কাফি প্রসঙ্গ যেহেতু উঠলোই, একটু কাফি ব্যাপারে বলতে চাই যে রিসেন্টলি বলছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের পথ ছিলেন। এরপর আমরা দেখেছি যে কাফি বই বেরিয়েছিল, সেটা নিয়ে একটা ট্রল হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অবশ্যই তো জানেন আপনি একটা ভিডিও বানিয়েছিলেন এটা নিয়ে, তাই নাকি? না না সরি, ওই যে বইয়ের অটোগ্রাফ নিয়ে সামথিং কিছু একটা আপনি করেছিলেন মেবি, মানুষ দেখেছিল আর কি। কিন্তু তারপর পরপর একটা মর্মান্তিক ঘটনা ঘটলো যে কাফির বাড়িটা পুড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু আবার একটা ব্লেম দিয়েছিল যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের এমন বিপদের সময় মানে তাকে নিয়ে ট্রল করে ভিডিও বানিয়েছেন, কিন্তু সেই সহমর্মিতা জায়গা প্রকাশের জায়গাটায় আপনাকে দেখা যায়। কি বলেন? আমি তো তার পোস্টে কমেন্ট করছি হ্যাঁ, যে ভাই আমার খুব মন খারাপ হয়েছে এটা দেখে। আমরা সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তা করি, কিন্তু এটা বাস্তব জীবনে কেন যাতে কোনো প্রভাব না পড়ে, এটা তো আমিও চাই। এটা ওই নেটওয়ার্ক দুনিয়াতেই এটা ফান থাকুক, এটা বাস্তবে কেন যাবে এটা। সো ওইটার বিরুদ্ধে আমিও ছিলাম। তো আমিও চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক। এরপর থেকে তো আমিও তেমন একটা ওকে নিয়ে আর কথাবার্তা বলিও নাই, করিও নাই। তো এটা জাস্ট ফান, এটা কাফি নেই। কাফির জায়গায় আপনি থাকলে আপনাকে আমি হয়তো বানাই দিই। ব্যাপারটা তো কোনো পার্সোনাল শত্রুতা আমি নেই। সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে সেটাকে নিয়ে মক করা, একটা সাবজেক্ট পিক করে এটাকে নিয়ে মক করা, যেটা মানুষ চাইতেছে, এটাই। কিন্তু ওর সাথে কিন্তু আমার পার্সোনাল কোনো ঝামেলা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কিছুই নেই। কিন্তু আমি এখন একটা দ্বন্দ্ব লাগাতে চাই। আচ্ছা, মানুষ ভাবতে জানে আপনি তো ভিউজ চান, তাই না? না, আমি ভিউজ চাই না। কন্টেন্ট ক্রিয়েটর বা এডিটর স্বপন আহমেদকে তো ও চিনেন, মাই গড, আমি তো ওনার বিগ ফ্যান। তাই হ্যাঁ, একটু ওনার সম্পর্কে কিছু জানতে চাই। ও মাই গড, আমি তো ওনার এডিট দেখেই আমি এডিট এই যে আমি ফুটেজগুলো একসাথে জোড়া লাগাই, এটা তো আমি জানতামই না। একটার সাথে একটা ফুটেজ কীভাবে এডিট করতে হয় এটা আমি জানতাম না। এটা ওনার ভিডিও দেখে আমি শিখছি। আমার অনেক পছন্দের ক্রিয়েটর, অনেক পছন্দের ক্রিয়েটর, হ্যাঁ অনেক পছন্দ। সব তুমি আমাদের একটা ক্রিয়েটর না, পছন্দের এডিটর মূলত। এডিটর, উনি তো এডিটর, উনি কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি? এডিটিং করতে করতে কন্টেন্ট ক্রিয়েটর, এডিট করে এক্সপোর্ট দিলে যেটা বের হয় সেটা তো কন্টেন্ট নেবে। ও আচ্ছা, না আমি ভাবছি এডিটর উনি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো উনি রিসেন্টলি আমাদের একটা ইন্টারভিউতে বলেছিল আর কি, যে আমার সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিল ওনার সবচেয়ে অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদের সেরা 3 জনের মধ্যে উনি আপনাকে একজন তাই নাকি? আহা, চয়েস করেছে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? না আমি কি আর বলবো ওনাকে, যাক আমি ওনাকে তো আমি অনেক মন থেকে ভালোবাসি। দেখেন, মানুষ ক্ষণিকের মানুষ, ক্ষণিকের ছেলে, ক্ষণিকের স্বপন। তো ক্ষণিকের জন্যই মানে ক্ষণিকের জন্যই তো আমরা ভালোবাসতেছি, তাই না? মানুষ তো চলে যাবে, মারা যাবে। তো এই ক্ষণিকের জন্য কেন আমরা এত হেট করব, তাই না? তো ক্ষণিকের ছেলেদেরকে আমরা ভালোবাসা দিব, তাদেরকে আমরা মানে আগলে রাখবো। এবং তার এডিট, আমি তো বললাম তার এডিট দেখে আমি তার ফ্যান হয়ে গেছি মূলত। ঠিক আছে, একটু ঈদ প্রসঙ্গে আবার চলে আসি। ঈদ নিয়ে তো আসলে এখন বড় হয়ে গেছেন, একটা প্রশ্ন সবসময় করা যায় যে আসলে ঈদ নিয়ে যদি আমি বড়বেলা ছোটবেলা পার্থক্য করতে বলি, আপনার কাছে কি পার্থক্য আসবে? অনেক পার্থক্য। আগে তো ঈদ কার্ড দিতাম, ছোট ছোট মেয়েদেরকে দিতাম। হ্যাঁ, তাদের জন্য ঈদ কার্ডে অনেক লিখতাম, অনেক কিছু। সেই দিনগুলো হারাই গেছে, তারা কোথায় হারিয়ে গেছে। যাই হোক, তো ওই জায়গাটা থেকে খুব খারাপ লাগে। আবার আমরা তো অনেক খেলাধুলা করতাম ঈদের দিন, আমরা অনেক কিছু বেচা কেনা করতাম ছোটবেলায়। ছোট ছোট দোকান হইতো ঈদের সময় গ্রামে, চাঁদাবাজি। হ্যাঁ দোকান হইতো, এই একটু আচার দিয়ে 5 টাকা 10 টাকা নেওয়া। এই জিনিসগুলো তো হারাই গেছে আসলে, ঈদ তো নাই এখন। ঈদ মানে কাপল ছবি, কাপল ছবি। হ্যাঁ এখন ঈদ মানে ঘোরাঘুরি, এগুলাই। আপনারা তো এখন কাপল ছবির দিন ঘনিয়ে আছে। ভালো লাগে না, আমার ছবি তুলতেই ভালো লাগে না আসলে। এটা নিয়ে আমার তার সাথে অনেক ঝামেলা হয়। মানে আপনার ওয়াইফ? হ্যাঁ, মানে সে খুব ছবি তুলতে চায়, আমার ভালো লাগে না আর কি। স্বাভাবিক, কেন ভালো লাগবে না? আপনার নতুন বউ, ওইটাই আমার হাজবেন্ড, মানে আমি ভাব আছে না যে আমি এক্সপেকটেশনের বউ, তো উনি তো চাইবেই, কেন আপনি ওনাকে নিরাশ করেন? সেটাই, নিরাশ না করাই উচিত। চেষ্টা করতেছি নিরাশ যাতে না করি। আচ্া, ঈদ নিয়ে কোনো মজার ঘটনা আছে বা গল্প আছে শেয়ার করার মতন? বিশেষ করে কোরবানি ঈদ, যেহেতু গরু ছাগলের ব্যাপারটা থাকেই। ঈদের দিন আসলে বাপের বকা খাওয়া ছাড়া আর কোনো সুন্দর মেমোরিজ আমার কাছে নাই। আপনি বাবা বকা খান? হ্যাঁ, বাপে অনেক থ্রেট দিত। মানে ঈদের দিন বাপদের মেজাজ কিন্তু খারাপ থাকে, কেন জানি। এই ছুরি আনে, দড়ি আনে, তুই কই রে, তুই এরে মাংস ধরস না, মানে এই টাইপের যে একটা ব্যাপার থাকে, ওগুলাই আসলে ঈদের দিন
তার তো তেমন কিছু হয় না। ঠিক আছে, আমি আপনাকে নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম কিছু, হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার ভক্তরাই। এটা ভক্তদের প্রশ্ন, এটা আপনারই প্রশ্ন। কোনটা? এটা আপনারই। না না না, দেখেন এই যে ওকে যাই। ঠিক আছে, বেশি প্রশ্ন না। যেমন ইয়াসিন আরাফাত লিখেছে যে আপনার কারণে বাবা নষ্ট হয়েছে নাকি বাবার কারণে ছেলেটা ছোট থেকে নষ্ট? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, বাবার সাথে ফানি ভিডিওস বানানো বা বাবার সাথে একটু মজা করা মানেই বাবা নষ্ট। মানুষের এই ধারণাটা ভুল না আসলে? অবশ্যই। কিন্তু আমি যে পজিটিভ দিকটা দেখি, অনেক ছেলেরা আমাকে মেসেজ দিয়ে বলে, ভাই আজকে বাপরে জড়ায় ধরছে, আপনার ভিডিও দেখে ইচ্ছা করলো আজকে বাবার সাথে একটু ফান করি, একটু মজা করি, একটু জড়ায় ধরি, একটু জড়তাটা কেটে যায়, অনেকের কাটছে। ওই স্টোরি যখন আমাকে শোনায় তখন আমি ইন্সপায়ার্ড, ওইটাই আমার কাছে মুখ্য। ওই জিনিসগুলো দেখেই আমি ভাবছি না, এটা কন্টিনিউ করা উচিত। যদি শুরুতে এটা অ্যাপ্রিসিয়েশন না পাইতাম তাহলে হয়তো থেমে যেতাম। বাট অনেক ছেলেরা বলছে, ভাই বাবার সাথে অনেকদিন দেখা হয় না, আপনার ভিডিও দেখলে বাবার কথা মনে পড়ে, বাবাকে অনেক মিস করতেছি। অনেক ভাইয়ের আছে প্রবাসে, বাবাকে যারা একটু ছুঁইতে পারে না, ধরতে পারে না, সেই জায়গায় আমি বাবাকে ছুঁইতেছি, ধরতেছি, কাঁধে কাঁধ রেখে চলতেছি। এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভলিও দেখে। আর কিছু একটা গ্রুপ আছে যারা এই কথাটা তুলছে যে নষ্ট, আসলে নষ্ট কি, যার যে যার জায়গায় শেষে আছে। এখন আমি যদি হাসতে না জানি তাহলে কি আমি মানুষ? তাহলে আমার লাইফে আর আছে কি? আমি হাসতেছি, মজা করতেছি, দুষ্টামি করতেছি, এটা যদি নষ্টামি হয়, নষ্ট হওয়া বলে, তাহলে নষ্ট, এটা আমার কোনো আফসোস নেই। না, আমারও এখানে একটা ব্যাপার আছে যে বাবা ছেলের সম্পর্ক ভয়ের জায়গায় হবে কেন? এটাই তো, সেটা তো একটা fact। হ্যাঁ হ্যাঁ, এটাই, ওই জড়তাটা যেহেতু কাটছে, এটা মানুষ এনজয় করতেছে। আসলে জিনিস একটা একটা ভালো একটা অ্যামাউন্টের মানুষজন কিন্তু এই ব্যাপারটা এনজয় করতেছে। অনন্যা নামে একজন প্রশ্ন করছে যে সাইফুদ্দিন ভাই ক্যামেরার আড়ালেও কি এইরকম থাকে? না, রবিউল ইসলাম লিখেছে যে আপনার ক্যামেরাম্যানের পরিচয় জানতে চায়, ক্যামেরার আড়ালে কে থাকে? আপনার বউ, বাবা, মা নাকি অন্য কেউ? ক্যামেরা আমার কাজিনরা থাকে। হ্যাঁ, এটা আমার কাজিন একজন আসছে অলরেডি আমার সাথে আজকে, সেও, হ্যাঁ সে বসে আছে, সেও থাকে। এরপর মাঝে মধ্যে আমরা বাইরে থেকে ক্যামেরাম্যান হায়ারও করি, যাদেরকে আমরা ডিওপি বলি, সময়ের উপরে, সিচুয়েশনের উপরে, তো ওগুলোও হয়। তো আমার ফ্যামিলি মেম্বার তেমন একটা হয় না কেউ। ঠিক আছে, তারপর হচ্ছে মিনাজ লিখেছে আপনি কি কখনো একবার কোনো ভিডিওতে এসে বলেছিলেন যে মেরিনের সঙ্গে আর ভিডিও বানাবেন না, এবং এরপর নাকি আপনি সেই ভিডিও আবার ডিলিট করে দিয়েছেন? আমি সাইন করছি, ডিলিট করিনি তো। হ্যাঁ, স্ট্যাম্প স্বাক্ষর করেছেন। স্ট্যাম্পে সাইন করছি, বাট ওই ভিডিও এখনো আছে। আছে? হ্যাঁ। তাহলে তার প্রশ্নটা ভুল। লিখেছেন যে ভিডিওটা ডিলিট করলেন কেন? তাহলে প্রশ্নটা ছিল এটা। নো, কইনি, এখনো আছে। এখনো আছে? এখনো আছে। তাহলে দুই উত্তর পেয়ে গেল যে এটা এখনো আছে, হ্যাঁ, আছে। খুঁজলে পাওয়া যাবে। সমসাময়িক প্রসঙ্গে একটু আসি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আছে ভালো, মানে আমি এখন নিজে খুব একটা ভালো করি না, মানুষের কি ভালো খারাপ কি বলবো। তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে কোনো মন্তব্য নাই? না, আমি মন্তব্য করতে তাহলে চাচ্ছি আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর? ওই যে বললাম না, সে তো কন্টেন্ট ক্রিয়েটর না, শুধু এডিটর। আচ্ছা, ওই স্বপন আহমেদ, সে এডিটর, রাইট। এর বাইরে আর কেউ নেই? না, বাংলাদেশ থেকে কেউ নেই। তাহলে আপনাকেও সেম একটা প্রশ্ন করি, আপনাকে যদি বাংলাদেশের মানে সবচেয়ে বাজে তিনজন কন্টেন্ট ক্রিয়েটর নাম বলতে বলি, আপনি কাদের নাম মুখে নেবেন? বাজে একজনের নামই নিব, তিনজন নাম দেওয়া দরকার কি? আচ্ছা, কে একজন? একজন, সে হচ্ছে এসপি ক্রিয়েশন। ও আচ্ছা, আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কার নামটা আসতে যাচ্ছে। মানে আপনার কাছে আপনি নিজে হচ্ছে আপনি সবচেয়ে বাজে কন্টেন্ট কারণ ক্রিয়েটর। আমি আরেকজনকে জাজ করবো, খারাপ বলবো, ওই অধিকার আমার নাই। এটা একটা ম্যানারিজমের মধ্যে পড়ে আমার মনে হয়। যারা ইজিলি এগুলোর অ্যান্সার দেয় তাদেরও ম্যানার ঘাটতি আছে আমার মনে হয়। রিসেন্টলি কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে একটা অভিযোগ আসতেছে, সেটা হচ্ছে অনলাইন জুয়ার ব্যাপারে, যে প্রমোশনে তারা খুব জড়িয়ে যাচ্ছে। এই কন্টেন্ট ক্রিয়েটরদের এই ব্যাপারটা আপনি কোন দৃষ্টিতে দেখেন, বা এটা থেকে আসলে আপনার মন্তব্যটা কি? এই ধরনের আপনার কাছে কি আসে? হ্যাঁ, আসে? আপনি আসে, মেইল আসে, মেইল আসে? মেসেজ আসে, ভালো অ্যামাউন্ট দিতে চাই আসলে। তো মানে কেন আসলে ঝামেলায় পড়তে চাই না আর কি। ঝামেলা না থাকলে করতেন? হ্যাঁ, ঝামেলা, আমার কিন্তু এত এথিক্স নাই আমার, ঠিক আছে? আচ্ছা, ঝামেলা না থাকলে তো করে ফেলতাম, কারণ বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটর করতেছে, ইন্ডিয়ায় করতেছে। এখন এই দেশে যেহেতু ঝামেলা, মানুষ এটা পছন্দ করে না, করলে মানুষ খারাপ বলবে, সমাজ কি বলবে, মাঝে মধ্যে এটাও চিন্তা করি, এই জন্য করি না আর কি। আর একটা ভালো হচ্ছে টাকা অফার করে কিন্তু, বুঝছেন, কত টাকা অফার আসে? অনেক লোভনীয় অফার, যেমন প্রায় সবগুলো লাখের উপরে থাকে। তো লাখের উপরে একটা কন্টেন্টের একটা, অনেক সময় জাস্ট লোগো ইউজ করলেও হয়। ইনডিরেক্টলি লোগোটা হ্যাঁ, ইনডিরেক্টলি কোনো একটু লোগো টোগো দিবেন, এতেও এত টাকা, তো চাইলেই করা যায়। এখন কি আর করবো, বাবা ব্যবসায়ীতে আছে, বাবা ব্যবসায়ী করি নাকি। না, এখন তো এটা অনেকে তো বলছে যে আপনি ভবিষ্যতে বউ ব্যবসায় নামবেন কিনা। না, বাবা তো পরামর্শ দিয়ে দিচ্ছে, দেখ বাবা, তুই আমাকে নিয়ে ব্যবসা করছিস কর, বউ নিয়ে ব্যবসা করিস,
বাবার ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার বাবা আপনার কাছে আপনার চোখে কেমন? না, মনে হয় আমার বাবাকে আমি যদি আরেকটু জড়া ধরতে পারতাম, আরেকটু বেশি কথা বলতে পারতাম, কথা বলতাম, তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো। মানে বাবা হিসেবে আমার কোনো অভিযোগ নেই, আচ্ছা, সে তার জায়গায় পারফেক্ট। আপনি কি বাবাকে জড়ায় ধরেন নাই? এই যে আমার কাছে একটা ছবি আছে, এই ছবিটাতে তো আপনি জড়ায় ধরে আছেন। হয়তো এইটুকুই, এখানেই, হ্যাঁ। এরপরে আর না। বাবা কি খুব রাগী? হ্যাঁ, রাগ আছে। রাগ আছে? যা দেখি তা নয়। আমরা যা দেখি তা নয়। কখনো সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করতে নেই। আচ্ছা, এই যে পাশ হয়ে গেল, মানে যা হচ্ছে উপরে আছে ভিতরে তা নয়। শুটিংয়ের সময় মাইটার খান নাকি? না, তখন হয় না। হ্যাঁ, তখন বুঝে যে ক্যামেরা আছে, উল্টাপাল্টা কিছু করা যাবে না। সেটা আবার আমরা যেরকম সাংবাদিকের সামনে উল্টাপাল্টা কিছু বলতে চাই না, হ্যাঁ, ভাইরাল হয়ে যাব, খারাপ বলবে মানুষ, সেও এটা বুঝে মেইনটেইন করে। করে। আচ্ছা, আমি আপনার ভক্ত তো আছে, শুভাকাঙ্ক্ষী আছে, এদেরকে সঙ্গে নিয়ে এদের সঙ্গে ঘটা কোনো ঘটনা যেটা আপনাকে ইমোশনাল হতে পারে, ভালো হয়তো বোধ হয়েছে, কিংবা আপনাকে ভাবায়, এমন কোনো কিছু কি আছে শেয়ার করা যায় আজকে? ইমোশনাল বলতে ইমোশনাল আছে, ফানিও আছে। ফানিটা মনে পড়ছে যেহেতু বৃষ্টির সময় একবার রাস্তা পানি উঠে গেছে, তা আমিও হাফ প্যান্ট পরে বা আমার প্যান্ট উঠে আমি হাঁটতেছি, ভাই আমার বাসায় তো যাইতে হবে অ্যাটলিস্ট। নালার পানি, রাস্তায় পানি উঠছে, ময়লা পানি, তো ভালো পানি না, মেজাজ খুব খারাপ, হেঁটে যেতে হচ্ছে, কাঁধে মনে ব্যাগ ট্যাগ ছিল, কোথাও যাচ্ছিলাম আমি। এই অবস্থায় আরেক ব্যক্তি অবস্থায় যাচ্ছে, সে আমার বলছে ভাই একটা ছবি তুলবো। আমি বলছি ভাই আমি এখন কি অবস্থায় আছি, আপনি এখন আমার ছবিটা তুলতে হবে ভাই। না ভাই একটু আমার ওরা মারতে মন চাইতেছিল, আমি যাচ্ছি তোর, তারপর আমি ঠিক আছে তুলেন। এরকম একটা ঘটনা ঘটছে। আর ইমোশনাল বলতে আমার এক ফ্যান বলবো কিনা, এক পরিচিত মানুষের উপকার করছিলাম আর কি, তার মায়ের চিকিৎসার জন্য। তো তখন ওই মা আমাকে অনেক বেশি দোয়া করছিল, অনেক বেশি ইমোশনাল কথাবার্তা বলছিল। তো এতে আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম। এরপর আমি কয়েকজনের ঘর টর বানাই দেওয়া, মসজিদের জন্য টাকা পয়সা উঠানো, এই কাজগুলো আমি করছিলাম টুকটাক। এগুলো করলে আবার মানুষ ভাবে মানবতা ফেরত হতে চাইতেছি বা নতুন কোনো ব্যবসা। তো এগুলোকে কিছুদিন করছিলাম, ভালো লাগতো, এই জিনিসগুলো আমার ভালো লাগছিল। তো ওই টাইপের কিছু ইমোশনাল ব্যাপার ঘুরছিল, এই আসলে এরকম এগুলোই। এবং আরেকটা বিষয় আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে আসলে আপনি কারোর জন্য উপকার করতে গিয়ে, ওই যে বন্যা হলে যে অনেক সময় সাহায্য নিয়ে সাহায্য বন্টন করে, বললো এখন বৃষ্টি তুমি এসেছো, মনে পড়ে প্রিয় ফারাজ করিম, তোমায় মনে পড়ে। তো এখন দরকার কি এই ধরনের উদাহরণ হওয়ার? মানুষের উপকার করতে গেলেও মানুষ মজা নেয়। নিজের কোনো কাজের জন্য নিজের কাছে কখনো আপসেট মনে হয়েছে বা অনুশোচনায় ভুগেছেন? না, আমার আসলে কন্টেন্ট নিয়ে তো আপসেট হয় না, মানুষ ব্যাট বাজ না দিলেই হয়েছে। নাইলে আমার কন্টেন্ট আমি মজা করেই বানাই, বললাম না আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য বানাই। কিন্তু মানুষ যখন এটা খুব অপছন্দ করে, খারাপ কমেন্ট করে, তখন আমার খারাপ লাগে যে আসলে কেন, আমি তো ইন্টেনশনে বানাই নাই, যেটা তারা ভেবে আমাকে খারাপ বলতেছে, আমি তো ব্রেনে ওই খারাপটা ভেবে বানাই নাই, আমার বানাইতে ইচ্ছা করছে, ভালো মনে হয়েছে বানাইছে। কাউকে হার্ট করার জন্য বানাই নাই, কাউকে ছোট করার জন্য বানাই নাই। আপনি অনেকখানে নাকি ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু সেসব ইন্টারভিউ নাকি এখনো পাবলিশ হয় নাই, কেন? আচ্ছা, মনে হয় তারা বুঝছে এখন আপলোড করলে ভিউজ হবে না। তারা সঠিক সময়ের অপেক্ষায় আছে, যখন আপলোড করলেই ভিউজটা হবে। আচ্ছা, যাই হোক, আপনার সঙ্গে আসলে ঈদের সময় মজা অনেক আড্ডা দিলাম, কথা বললাম। এক্সপেকটেশন আপনাকে তো অনেকে অপছন্দ করে, আবার ভালোবাসে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে স্ক্রিনের দিকে তাকিয়ে কি বলবেন? না, যেহেতু আমাকে দেখে, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আর একটু দেখেন, আরও কিছুদিন দেখেন আর কি, হয়তো সামনে আর ভিডিও না বানালে দেখতে হবে না, আর বিরক্ত করবো না, তাই না? তো যতদিন আসি দেখেন, আজেরা কাজগুলো একটু দেখেন, মজা নিয়েন, আমাকে একটু নিজেদের মধ্যে বাঁচায় রাখেন। আমি হয়তো আর কিছুদিন তাদের স্মরণে, তাদের ব্রেনে একটু থাকতে চাই, এটাই আমার ইচ্ছা। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক আড্ডা দিয়েছি, অনেক কথা বলে। ধন্যবাদ সময় টিভিকে, হ্যাঁ, ধন্যবাদ তানভীর ভাইকে, হ্যাঁ, আর ধন্যবাদ স্বপন আহমেদকে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম এসপি ক্রিয়েশনের সঙ্গে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। ঈদটা হোক নিরাপদ, সে কামনা। আল্লাহ হাফেজ।